আজকে তোমাদের ডাইনামিক জিনিসটা পড়াই। তোমাদের ইনডিসপোজিশন, সার্জিক্যাল, এই দুটো নিয়ে আমার আলোচনা হয়ে গেছিল। তাহলে এই দুটো নিয়ে যদি আলোচনা হয়ে থাকে, তাহলে এবার বাকি থাকছে আমাদের ডাইনামিক জিনিস। ডাইনামিক শব্দের অর্থ প্রাণ শক্তি আক্রান্ত হওয়ার পরে আমাদের দেহযন্ত্রের যে নন ফাংশন হয়, অর্থাৎ রোগ প্রকাশ করে, রোগ লক্ষণ প্রকাশ করে, শক্তিকৃত ভাবে আক্রান্ত হই, অর্থাৎ প্রাণ শক্তি আক্রমণ করে। সেই প্রাণ শক্তি আক্রমণ করার পরে আমাদের যে রোগগুলি হয়, সেই রোগকে আমরা প্রথমত দু শ্রেণীতে ভাগ করি, একটা অ্যাকিউট ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ। তাহলে আমরা অ্যাকিউট ডিজিজ বলতে কি বুঝি, অ্যাকিউট ডিজিজ কয় প্রকার, এটা আমাদের জানা দরকার আছে। এই যে ডায়নামাইট জিনিসটা, এই ডায়নামাইট জিনিসটা সাধারণত যদি আমরা এইভাবে টেনে নিই, তাহলে একটা হবে অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজ। আমি ক্রনিক ডিজিজটা এখন লিখছি না। তাহলে আমি যদি অ্যাকিউট ডিজিজটা দেখি, অর্থাৎ তরুণ রোগ। দেখো, অ্যালোপ্যাথি ভাষায় তরুণ রোগ আর পুরাতন রোগ আলাদা। 7 দিনের হলে অ্যাকিউট, 2 সপ্তাহ হলে সাব অ্যাকিউট, তারপরে হলে ক্রনিক, এরা হলে অ্যালোপ্যাথিতে বলা হয়। কিন্তু আমাদের থিওরি বিজ্ঞানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যাকিউট ডিজিজটা প্রথম থেকেই অ্যাকিউট থাকে, আর ক্রনিক ডিজিজটাও কিন্তু আমাদের প্রথম থেকেই ক্রনিক ডিজিজ থাকে। অর্থাৎ মাইগ্রেন দ্বারা যে রোগগুলি প্রকাশিত হয় সাধারণত, এবং তার গতি প্রকৃতি অনুসারে আমরা বিচার করে দেখি, বা অর্গানে বলা হচ্ছে যে এই রোগগুলি ক্রনিক ডিজিজ। ঠিক আছে, ক্রনিক ডিজিজ থাক। তাহলে অ্যাকিউট ডিজিজ, অ্যাকিউট ডিজিজটাকে আমরা 3 শ্রেণীতে ভাগ করি। খুব বলে রাখবা, অ্যাকিউট ডিজিজটাকে 3 শ্রেণীতে ভাগ করি। তাহলে এই যে অ্যাকিউট ডিজিজটাকে আমি 3 শ্রেণীতে ভাগ করব, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে পার্থক্য, একজনের সাথে আর একজনের পার্থক্য। আমি বিশ্লেষণ করে তোমাদের বোঝাচ্ছি। 2 হচ্ছে স্পোরাডিক্যাল। আর একটা হচ্ছে এপিডেমিক। তাই ইন্ডিভিজুয়াল ডিজিজ কাকে বলে, স্পোরাডিক্যাল ডিজিজ কাকে বলে, আর এপিডেমিক ডিজিজ কাকে বলা হয়, খুব সুন্দর করে বুঝতে হবে। অর্থাৎ আমার রোগী কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এপিডেমিক ডিজিজ হয়েছে, তার স্পোরাডিক্যাল ডিজিজ হয়েছে, না ইন্ডিভিজুয়াল ডিজিজ হয়েছে। সে হাবো, সে পেটের রোগ হোক, কলেরা হোক, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া হোক, কিন্তু কোন শ্রেণীতে আছে। আর এই শ্রেণীতে রোগগুলি আসতে গেলে এর পেছনে উত্তেজক কারণগুলি কি? এই অ্যাকিউট ডিজিজটা সোরা মাইগ্রেনের সাময়িক উচ্ছ্বাস মাত্র, সোরা মাইগ্রেনের সাময়িক উচ্ছ্বাস। এই 3 জাতীয় রোগ। তাহলে এই যে উচ্ছ্বাসটা কেন হয়, কোন কোন রোগটা কি কি কারণে উচ্ছ্বাস হয়ে এই রোগটা উৎপন্ন হয়, এগুলি নিয়ে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে। এই ধারণাগুলি না রাখলে না, ওই রুগী আমি নাচগুলিটা দিলাম, ট্রিটমেন্ট হয় না। ও রুগীকে ওষুধ না দেওয়াও ভালো, কিন্তু এরকম ভুলভাল দিয়ে অর্থ রোজগার করার কোনো মানে হয় না। যাক, জ্ঞান দরকার।
ইন্ডিভিজুয়াল ডিজিজ শব্দ অর্থ পার্থক্য, ইন্ডিভিজুয়াল মানে পার্থক্য। তাই দেখা যাচ্ছে এই মতো অবস্থায় আমাদের কোনো সংক্রমণ রোগ নেই ওয়েস্ট বেঙ্গলে, নদিয়ায়। তাহলে তার মধ্যে তো আমাদের একই দিক আছে, হঠাৎ কারুর নিউমোনিয়া হলো, কারুর ডায়রিয়া হলো, কারুর পেটের যন্ত্রণা হলো, কারুর জ্বর হলো, কারুর পাতলা পায়খানা হলো, কারুর মাথার যন্ত্রণা হলো। এইরকম ভাবে ইন্ডিভিজুয়াল, তবে সবাই কিন্তু আক্রমণ হবে না এই অবস্থায়। এইরকম পার্থক্য, একজনের সাথে আর একজনের পার্থক্য। চেম্বারে 7টা রুগী আছে, 7 রকম 5 রকম, এক একজনের এক এক রকমের রোগ, কিন্তু তরুণ রোগ। তরুণ বলতে সোরা মাইগ্রামের তরুণ উচ্ছ্বাস ঘটিত অ্যাকিউট ডিজিজ, ইন্ডিভিজুয়াল। কি হয়, কিছু উত্তেজক কারণ দ্বারা এই সোরা মাইগ্রাম জাগরিত হয়। আমাদের সমাজে ওই বলা হয় বিয়ে বাড়ি খেয়েছিলাম তো তাই আজকে ডায়রিয়া হয়েছে, বিয়ে বাড়ির ঘরে রোস্টারি দেওয়া হয়। তো বিয়ে বাড়িতে তো আরো 50 জন লোক খেয়েছে, তাহলে তো ডায়রিয়া হয়নি। আমি যে খাবার খেয়েছি আমার দেহ সহ্য করতে পারে, অর্থাৎ এক্সাইটিং কজ, মেনটেনের অভাব, উত্তেজক কারণ দ্বারা আমার শরীর আক্রান্ত হয়ে গেল, অর্থাৎ ছোড়া মাইগ্রাম জাগরিত হলো, রোগ লক্ষণ প্রকাশ পেল। এই অবস্থাটা আমরা জ্বরের ক্ষেত্রে প্রচন্ড ঠান্ডা লাগিয়ে মোটরসাইকেলে আনলাম, রাত্রিবেলা জ্বর এসে গেল। এই জাতীয় একজনের সাথে আর একজনের তুলনামূলক পার্থক্য জাতীয় যে রোগগুলি তরুণ রোগ উৎপন্ন হয়, এই রোগের মূল কারণ থাকে ছোড়া, আর সেকেন্ড কারণ থাকে ম্যানেজমেন্ট, অর্থাৎ এক্সাইটিং কজ, উদ্দীপক কারণ। রোগটাকে সৃষ্টি করার পেছনে অক্সিজেন সরবরাহ। আগুন জ্বলছিল, ছোড়া মাইগ্রাম আমার মধ্যে আছে, আগুন জ্বলছিল, ওই ঠান্ডা লাগা, ঠান্ডা কারণ দ্বারা সেটা আরো জাগরিত হলো। বোঝা গেল? এই ইন্ডিভিজুয়াল ডিজিজ গুলি ট্রিটমেন্ট করার সময় আমাদের ম্যানেজমেন্ট কেমন হবে? যে কারণ থেকে এই রোগ লক্ষণগুলি প্রকাশ পেল, যে কারণ বলতে যে এক্সাইটিং কজ এর কারণে রোগ লক্ষণগুলি প্রকাশ পেল, সেই এক্সাইটিং কজগুলি রোগীকে অবশ্যই করে বলতে হবে, খবরদার আজকে কিন্তু আর ঠান্ডা জলে স্নান করবেন না, আজকে কিন্তু আর আপনি ভারী খাবার খাবেন না, আজকে কিন্তু মোটামুটি শরীরে সহ্য হয় রুটি খান, সহজ পাত্র স্বল্প আহার করেন, মুখে রুচি লাগছে না, সামান্য কিছু খান, জোর করে খাবেন না, যথেচ্ছাচার করবেন না। তারপর এক্সাইটিং কজ যদি থাকে, অর্থাৎ আগুন তো আছে, অক্সিজেন যদি কন্টিনিউয়াস সরবরাহ করতে থাকে, তাহলে আমি ওষুধ দিয়ে ও আগুন নিভাতে পারবো না। কি হবে? আগুন কিন্তু জ্বলেই যাবে, আগুন জ্বলেই যাবে। তাহলে ম্যানেজমেন্ট 50% আর ট্রিটমেন্ট হবে 50%, ইকুয়াল টু আরোগ্য। বোঝা গেল? এখানে রুগীর ব্যক্তি বিশেষ এক একজনের এক এক রকমের মেডিসিন লাগতে পারে। কারুর নাক্স লাগলো, কারুর অ্যাকোনাইট লাগলো, কারুর ডালকামারা লাগলো, কারুর রাস্টক লাগলো, কারুর ব্র্যান্ডিয়া লাগলো। এখানে কিন্তু খুব গভীরক্রিয় মেডিসিন প্রাথমিক অবস্থায় লাগে। এখানে তরুণ জাতীয় বা মোটামুটি পলিক্রিয়াস মেডিসিন খুব বেশি হলেই, বা তরুণ স্বল্পক্রিয় মেডিসিন গুলি বা বহুমুখী মেডিসিন গুলি দিয়ে ট্রিটমেন্ট হয়। কিন্তু ট্রিটমেন্ট যদি 100% কন্ট্রোল না হয়, অর্থাৎ রোগী যদি সর্বাঙ্গ সুন্দর ক্লিয়ার না হয়, তাহলে পরবর্তীতে তাকে ক্রনিক ট্রিটমেন্টের জন্য পুনরায় রিটেস্টিং করতে হবে। হয়তো সালফার লাগতে পারে, হয়তো সোডিয়াম লাগতে পারে, ক্যালকেরিয়া ফস লাগতে পারে, ন্যাট্রামিন লাগতে পারে, টিউবারকুলিনাম লাগতে পারে, সালফার লাগতে পারে। এইভাবে এই রোগীগুলি ট্রিটমেন্ট হয়। অর্থাৎ তরুণ অবস্থায়, অ্যাকিউট অবস্থায় যে মেডিসিনগুলি লাগবে যদি কভার হয়ে গেল তো ভালো,
আর তাহলে পরবর্তীতে তার ধাতুগত ট্রিটমেন্টের জন্য পুনরায় রিকেস টেকিং করে মেডিসিন চয়েস করতে হবে। ইন্ডিভিজুয়াল ডিজিজ কি, কেন হয়, এটা কিন্তু সুন্দর করে তোমরা বুঝতে পারবে। এইবার এখানে কোন জাতীয় ওষুধগুলি দিয়ে ট্রিটমেন্ট হবে তাও বুঝতে পারলে, রোগীকে ম্যানেজমেন্ট করতে হবে কি তাও বুঝতে পারলে, তাহলে আমাদের আর অসুবিধা থাকবে না। ওষুধ তো চয়েস করতে হবে সিমটমস ওয়াইজ, রোগী যেমন লক্ষণ প্রকাশ করবে তেমন। তাহলে এই ইন্ডিভিজুয়াল ডিজিজের পরে আছে স্পোরাডিক্যাল ডিজিজ, বিক্ষিপ্তভাবে সংক্রমক ডিজিজ। বিক্ষিপ্তভাবে সংক্রমক বা সংক্রমণ ডিজিজ, বিক্ষিপ্তভাবে। শান্তিপুরের 2 জনের পক্স হলো, রানাঘাটে 3 জনের পক্স হলো, কৃষ্ণগড়ের 1 জনের পক্স হলো, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে দেখা গেল এই ওয়েদারটায় পক্স বেরোচ্ছে, হাম হচ্ছে, করোনা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, হয়তো চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এই জাতীয় অ্যাকিউট ডিজিজ যখন হবে তখন কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে হবে বলতে এদেরকে আমরা বিক্ষিপ্তভাবে বা স্পোরাডিক্যাল অ্যাকিউট ডিজিজ বলি। আমি একটা জিনিস ভুল হয়ে গেছে বলা, প্রথমে বলা ছিল হোয়াট ইজ অ্যাকিউট ডিজিজ। হোয়াট ইজ অ্যাকিউট ডিজিজ? মহাত্মা হ্যানিম্যান 72 নম্বর অর্গানোলজিতে পরিষ্কার করে বলছেন যে রোগ হঠাৎ আক্রমণ হয় এবং নির্দিষ্ট দিনের মধ্যে বিনা ঔষধে আরোগ্য হবে অথবা মারা যাবে, অর্থাৎ একটা মেয়াদি সম্পন্ন রোগ আক্রমণ হলো, আমি যদি তাকে কোনো ট্রিটমেন্ট না দিই, সে যদি কাউকে কোনো ট্রিটমেন্ট না করায়, তাহলে নির্দিষ্ট দিনের মধ্যে মারা যাবে। এই যে মেয়াদি সম্পন্ন রোগগুলি তরুণ রোগ বলে। তাহলে কি ট্রিটমেন্ট রোগীরা করে না করে? আমরা ট্রিটমেন্ট করলেও কিন্তু ওই মেয়াদ পর্যন্ত যাবে। তার কারণ একটা পক্স হলো, ওই আমাদের 2 টাকার হোমিওপ্যাথি খেলেও 10-12 দিন, মা শীতলার জল পড়া খেলেও কিন্তু ওই 10-12 দিন, কবিরাজি ওষুধ খেলে বা লাগালেও 10-12 দিন, আর ওই লাখ টাকা দামের অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ালেও কিন্তু ওই 10-12 দিন, বরং অ্যালোপ্যাথি ওষুধ খেলে আরো সময় পেরিয়ে যায়। যাই হোক, ওই কিন্তু একটা মেয়াদি সম্পন্ন রোগ, মেয়াদির পরে আর থাকে না। কোনগুলি? সেগুলি মাম্পস, তারপরে করোনা, ইনফ্লুয়েঞ্জা, হাম, পক্স, স্কারলেট ফিভার, এই জাতীয় মেয়াদি সম্পন্ন যে রোগগুলি, এই রোগগুলিকে অ্যাকিউট ডিজিজ বলে। এই অ্যাকিউট ডিজিজ স্পোরাডিক্যাল এবং এপিডেমিক রোগগুলি হওয়ার পেছনে যে কারণটা হ্যানিম্যান দেখাচ্ছেন, উত্তেজক কারণগুলি কি? যখন আমাদের প্রকৃতির বুকে জল, বাতাস সার্বিকভাবে দূষণ হয়ে যায়, এক জায়গায় বহু লোকের বাসস্থান, যুদ্ধক্ষেত্র, গুলিগালা, বারুদের ব্যবহার, বা একটা মেলায় যেখানে প্রচুর লোক থাকে, বন্যা, প্রচন্ড খরা, এই জাতীয় প্রকৃতি দূষণ হয় এমন অবস্থা, বা সেখানে প্রচুর লোকের সমাগম হয়, এই রকম অবস্থা থেকে আমাদের এই রোগগুলি আছে, স্পোরাডিক্যাল এবং এপিডেমিক। দেখো, তোমরা এগুলি প্রমাণ পাবা, মাঘ মাস পড়লে তোমরা জাপ পোকাটা পাবা, কপির উপরে, শস্যের ফুলের উপরে, রাস্তায় চলতে চোখের মধ্যে ঢুকে যায়, প্রচুর জাপ পোকা হবে। কিন্তু জ্যৈষ্ঠী আষাঢ় মাসে কিন্তু এই জাপ পোকা থাকে না, যায় কোথায় আর আসে কোথা থেকে? প্রকৃতির উপরে ওই প্রাণীগুলি, ওই জীবাণুগুলি, ওই ভাইরাসগুলি অটোমেটিক জন্মায়। আবার
প্রকৃতির যখন বদল হয় ওরা তখন চলে যায়, ওখানে মাতব্বরের কিছু নেই। যখন শ্যামা পোকাগুলি কার্তিক মাসে, আশ্বিন কার্তিক মাসে রাস্তায় বের হওয়া যায় না, খাওয়া যায় না, ওই ডাল ভেঙে লাইটের সামনে ঝুলিয়ে রাখতে হয়, তাহলে সেগুলি এখন ফাল্গুন মাসে গেল কোথায়? তার মাই বা গেল কোথায়, তার বাবাই বা গেল কোথায়, যে বংশটাই বা গেল কোথায়? আবার কিন্তু পরের বার আসবে। আবহাওয়ার উপরে নির্ভর করে এইরকম কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু উৎপন্ন হয় এবং আবহাওয়ার পরিবর্তন অনুসারে এগুলি কিন্তু চলে যায়। এখানে কারোর মাতব্বরি বা দাদাগিরি কাজ করবে না। হ্যারিম্যান সাহেব বলছেন, যখন বায়ু এবং জলমণ্ডল, আবহাওয়া, ভূপ্রকৃতি যখন দূষণ হয়, তাহলে এই দূষণের পরিপ্রেক্ষিতে একটা আবহাওয়ার বদল হয়, একটা প্রচুর লোকের বাস হয়, বন্যা হয়, খরা হয়, প্লাবন হয়, যুদ্ধ হয়, ইত্যাদি কারণ থেকে এই ধরনের রোগ বীজগুলি উৎপন্ন হয়। এবং এই রোগ বীজগুলি যখন উৎপন্ন হয় তখন সাধারণত আমরা লক্ষ্য করি যে এই স্পোরাডিক্যাল ডিজিজগুলি আসে বিক্ষিপ্ত ভাবে। সবাই আক্রান্ত হয় না, সবাই আক্রান্ত হয় না। যার প্রাণ শক্তি ভালো তার কিন্তু আক্রমণ হবে না। এছাড়া অর্গানন অনুসারে আমরা আগে বলেছি 40-42 শতাংশের মধ্যে আমাদের বলা আছে যে রোগীটা অন্য কোনো বড় রোগে ভুগছে, এর থেকে শক্তিশালী কোনো কঠিন ক্রনিক ডিজিজে ভুগছে, তার কিন্তু এই তরুণ রোগগুলি আসবে না। যে হাঁপানিতে ভুগছে তার এশিয়াটিক কলেরা হবে না, বোঝার ব্যাপার আছে। তাহলে এই ব্যাপারগুলি আমরা খেয়াল করবো। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে আবহাওয়ার পরিবর্তনে এলাকা বেশিক বেশ কিছু কিছু লোক কিছু কিছু রোগ দ্বারা আক্রান্ত হয়, মেয়াদি সম্পন্ন। সেই রোগগুলিকে আমরা স্পোরাডিক্যাল ডিজিজ বলি। এই স্পোরাডিক্যাল ডিজিজগুলি ট্রিটমেন্ট করার সময় আমরা লক্ষ্য করতে পারি, হ্যানিম্যান সাহেব বলছেন এবং আমরা প্রমাণ করে দেখেছি, সাধারণত একটা, দুটো, তিনটে মেডিসিনের মধ্যে সেই রোগগুলি ট্রিটমেন্ট হয়। একটা, দুটো, তিনটের মধ্যে মেডিসিন যা চয়েস হয়, কারোর ব্রাইজিয়া, কারোর রাস্টক। চলাও এই ইনফ্লুয়েঞ্জাটা মোটামুটি রাস্টক আর ব্রাইজিয়া রোগী নেই, এই 3 মাস আমি ইনফ্লুয়েঞ্জা চালিয়ে দিলাম। ওই চিকুনগুনিয়া হলো ইউপেডেরিয়াম আর রাস্টক, এই দুটো সিমটম একটু আমরা মডালিটিস বা লক্ষণের ইন্ডিভিজুয়াল করে পার্থক্য করে আমরা কাউকে ইউপেডেরিয়াম, কাউকে রাস্টক দিয়ে ট্রিটমেন্ট করে দিলাম। তাহলে এখানে কিন্তু বেশি খোঁজাখুঁজি করতে হয় না আমাদের ওষুধ। তবে রোগীগুলি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো, বেশ কতগুলি রোগী দেখলে দেখতে পাবো এরা যেন দুটো তিনটে মেডিসিনের মধ্যে এই স্পোরাডিক্যাল ডিজিজটা গণ্ডিয়াবদ্ধ আছে। আর তরুণ রোগের ডায়েট কেমন হবে? যেগুলি সহ্য হবে সেগুলি খাবে, সহজ খাবে। রোগীর খাদ্যের নাম পথ্য। অসুস্থ হলে ডিমের অমলেট, ওই বিরিয়ানি, এই সমস্ত গুলি খেলে কিন্তু রোগ ট্রিটমেন্ট হবে না, রোগীর অবস্থা আরো খারাপ হবে। সহজ পাচ্য দ্রব্য এবং স্বল্প পরিমাণ। আর এই ধরনের অবস্থায় মুখে রুচি থাকে না, অর্থাৎ দেহ চায় না। মুখে রুচি থাকে না মানে দেহ চায় না, অর্থাৎ রোগী যেমন যেমন চাইবে তেমন তেমন স্বল্প পরিমাণ দিতে হবে। তাই বলে সে যদি উল্টো পাল্টা চায় দেওয়া যাবে না, সাথে মেডিসিন। খুব দ্রুত ভাবে এই রোগগুলি সহজে ট্রিটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি স্পোরাডিক্যাল ডিজিজ নিয়ে বললাম, এরপরে আমি এপিডেমিক ডিজিজ নিয়ে বলবো পরের এপিসোডে।